সবাইকে স্বাগত জানাচ্ছি এনআরবি পালসের প্রোগ্রামে। আজকে আমরা কথা বলবো বিলাতের গবেষক ফারুক আহমেদের সঙ্গে। তার গ্রন্থ বিলাতে বাঙালি অভিবাসন সম্বন্ধে আমরা ফারুক আহমেদের কাছ থেকে অনেক কিছু জানতে পারব। চলুন তাহলে শুনি ফারুক আহমেদের কথা। ধন্যবাদ আপনাকে, আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাই, একই সাথে এনআরবি পালসকেও। আমাদের সৌভাগ্য আজকে আপনাকে পাওয়ার জন্য, এবং আজকে আপনার কাছ থেকে আপনার এই বই সম্বন্ধে বা বইয়ের ভেতরে কি লিখেছেন সেটা জানতে চাই। ফারুক ভাই, আমি আপনাকে আপনার বইয়ের দিকে একটু নিতে চাই। সেটা হচ্ছে বিলাতে বাঙালি অভিবাসন। এটা লেখার পেছনে আপনার উদ্দেশ্য কি ছিল, বা কেন আপনি এটা লিখলেন? এটা একটা মজার কাহিনী। মজার কাহিনী হলো, আপনি জানেন, আপনি তো এই পাশাপাশি সময় এসেছেন 1978 সালে সম্ভবত। তখনও পর্যন্ত আমাদের বাঙালি অনেক লোক ছিলেন, এখানে বই লেখার মতো লোক ছিলেন। তখন গ্রেটার লন্ডন কাউন্সিল এই এশিয়ানের উপর একটা বই লেখার জন্য রোজিনা বিশ্রামকে দায়িত্ব দেয়, এবং এফ.এস. ভাট্টি, একজন ভদ্রলোক পাকিস্তানি, তাকে বাঙালির উপর বই লেখার দায়িত্ব দেয়। তো উনি, যেটা রোজিনা বিশ্রামের বইটা আমরা জানি কত মূল্যবান বই, এই ভদ্রলোক যে খসড়া উপস্থাপন করে সেখানে দেখানো হয়েছিল যে যারা এই ইংল্যান্ডে বাঙালিরা থাকেন তারা বেশিরভাগই সিলেটের লোক, এবং যারা যে ইংরেজরা সিলেটে বা আসাম অঞ্চলে চা বাগান করেছিলেন, তাদের ঘরে কিছু লোক কাজ করতো বাঙালি, এবং ওনারা আসার সময় অনেকেই তাদের এই চাকর বাকর নিয়ে আসতেন, এদের বংশধর। এ নিয়ে আপনি জানেন কত গণ্ডগোল হয়ে গেল, এবং এই বইটা ব্যান্ড হলো, বইটা না, এই খসড়াই ব্যান্ড হলো। তারপরে আজম ফারুক, উনিও এইভাবে আজে বাজে কিছু কথা লিখলেন। সেই থেকে আমার মনে হলো, আমি খোঁজাখুঁজি করলাম যে কোনো বই নেই। একটা বই ছিল পাকিস্তান ইজ ইন ব্রিটেন, ক্যাথরিন হান্টারের। তো আর কোনো বই আমি সেভাবে পাইনি। ক্যারোলাইন এডামস যে বইগুলো লিখেছেন, যে বইটা লিখেছেন 7 Seasons 13 Rivers, এটা সাধারণত মৌখিক ইতিহাস। ঠিক একইভাবে প্রবাসীর কথা, এটা বিরাট গ্রন্থ, কিন্তু সিলেটের কথা খুব বেশি লিমিটেডভাবে, খুব বেশি আসে নাই। দুনিয়ার সব সৌদি আরব, ইরান, ইরাক, সব জায়গায়, সব দেশে, যেসব দেশে আছেন বাঙালি সবাইকে নিয়ে। তো আমি মনে করলাম যে আমার উচিত হলো এই দেশে বাঙালিরা কিভাবে আসলেন, কিভাবে তারা তাদের জীবনযাপন, কত সাল থেকে আসলেন, এই জিনিসটা আমি আমার মাথার মাঝে খেলতে আরম্ভ করে, এবং সেই কারণেই আমি বইটা লিখি। তো এটার মেইন স্পৃহা যে আমার কমিউনিটিকে, বাঙালি কমিউনিটিকে, শুধু এই বাঙালি বলতে সিলেটি বাঙালি না, এই বাঙালি বলতে বাংলাদেশের বাঙালি না, এই বাঙালি বলতে বাঙালি এই জিনিসটাই। এবং আপনি এখানে শুধু সিলেটের কথা পাবেন, কথা যে পাবেন তা না, আপনি চিরাঙ্গের বাঙালির কথা পাবেন, কিশোরগঞ্জের বাঙালির কথা পাবেন, পাঁচনোর, কলকাতার, সব দিকে পাবেন। এই কারণেই কি আপনি বইটা শুরু করেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি? জি। একটু বলেন আপনার এই প্রথম অধ্যায়ে কি কি নিয়ে কথা বলেছেন। এই যে এইটা আপনি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে দেখবেন যে বাঙালিরা কীভাবে সূচনাটা কীভাবে হলো। সূচনাটা প্রথমে কারা করেছিলেন, কিভাবে করেছিলেন, সমস্যা কী ছিল, এবং এটা প্রায় 400 বছরের ইতিহাস। আমরা তো বাঙালিদের ইতিহাস বলতে মনে করি যে এই 50-এর দশক অথবা 20-এর দশক, বা এই অনেকেই বলেন 70-এর দশক থেকে, কিন্তু আমরা যে এর আগ থেকে প্রায় 400 বছর থেকে, এই যে 1600 যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষে যায়, বা তাদের মেইন গিয়েছিল বাংলায় ব্যবসা করা। এই বাংলায় ব্যবসায় আসতে তাদের যে কীভাবে কাঠ খড় পোড়াতে হয়েছে, তারপরে কি করলো, সেই থেকে সূচনা। তারপরে
আমাদের সিলেটে আপনি জানেন যে রবার্ট লিঞ্জি নামক একজন ভদ্রলোক ছিলেন কালেক্টর। এই কালেক্টর সিলেটে 22খানা জাহাজ ক্রয় করে না নির্মাণ মানে বিল্ড করেছিলেন। এই একটা জাহাজ ছিল, একটা জাহাজের উদাহরণ হলো একটা জাহাজে প্রায় 40 টন না 400 টন মাল পরিবহন করতে পারতো এবং এটা 17 ফিট পানি ভেঙে চলতো। এইটা এই খাসিয়াজঞ্চা পাহাড়ের পাদদেশে নির্মাণ করা হয়। তো তখন কিন্তু ওই সিলেটের খনিতে ভালো লোহা পাওয়া যেত, ভালো কাঠ ছিল এবং একজন ইংরেজ ছিলেন, ওই বিল্ডার ছিলেন, শিপ বিল্ডার ছিলেন, তার নেতৃত্বে এগুলো এটা করে প্রায় 400 টন আফিম ভর্তি করে এটা পানির সময় নিয়ে সুন্দরবন হয়ে তারপরে চীনের তৃতীয় ক্ষুদ্রতম প্রদেশ মালাক্কায় নিয়ে এটা নিয়ে মাল খালাস করা হয়। এই যে এর আগে আরও কতটা 9টা না কতটা জাহাজ না আরও বেশি এগুলোকে মাদ্রাজে চাল দুর্ভিক্ষের সময় চাল সরবরাহ করা হয়েছিল। এই যে মাদ্রাজের যে লোকগুলো মানে যে জাহাজগুলো গেল এগুলো কিন্তু ক্যালকাটায় নিয়ে ফিরে এসে ওখানে বিক্রি করে দেওয়া হয়। কিন্তু তখন আমরা ধরে নিতে পারি যে যারা গিয়েছিলেন তারা ক্যালকাটা থেকে বাড়ি আসতে কোনো অসুবিধা নেই, কারণ এই চুনের ব্যবসা, আগর আতরের ব্যবসা আর অন্য মধুর ব্যবসা আর অনেক ব্যবসা ছিল কলকাতার সাথে, সিলেট এবং কলকাতা এটা অনেক গিয়েছিল। কিন্তু যারা ওই চীনের ওইখানে গেলেন, গিয়ে এই মাল খালাস করলেন, তারপরে ওইখানে একজন পর্তুগিজের কাছে এই জাহাজটা বিক্রি করে দেওয়া। তো প্রশ্ন হচ্ছে যারা গেলেন তাদের ভাগ্যে কি করলো? এর অর্থ হচ্ছে যে জাহাজ বিক্রি হলেও শ্রমিকদের বা যারা লস্কর ছিলেন তাদের কর্মক্ষেত্র বিক্রি হয়নি, তারা এই জাহাজে কাজ পেলেন এবং তারপরে এটা নির্দিষ্ট সময় পরে আবার তারা কলকাতায় পৌঁছান, কারণ এটা তো বাণিজ্যিক জাহাজ। এই যে যাওয়া আসে এরপরে ইংল্যান্ডে যাওয়া, চায়না থেকে আপনার কলকাতা পর্যন্ত, আর এটার কোনো খবর পাওয়া যায় না, কিন্তু তারা নিশ্চয়ই এসেছিলেন, কারণ এটা তো বাণিজ্যিক জাহাজ। তো ক্যালকাটা থেকে হয়তো যে মানে এই মালাক্কা থেকে হয়তো অন্য কোনো দেশে, তারপরে অন্য কোনো দেশে, তারপরে ঘুরে ঘুরে আবার ক্যালকাটা, আবার অন্য কোনো দেশ। এই যে যখন তারা আসেন তারা তো আসতে অনেকে মানে মিনিমাম তো 5 মাস, তারপরে তো বছর 2 বছর 3 বছর 5 বছর হয়ে যেত। আসার পরে যে তারা অনেক পয়সা নিয়ে আসতেন এবং জমি জমা কিনতেন, এটা দেখা দেখি তার আত্মীয় স্বজন, যেমন এখনও আমরা ওই ইংল্যান্ডে আসতেছে লোক বিভিন্ন ইয়েতে, ঠিক একইভাবে এই তাদের মানে সহযাত্রী হন অন্যান্যরা। এই যে এইভাবে সিলেট বা ওরাও যারা আসতো তারা মনে করতো যে আমার গ্রামের আরেক ভাইকে নিলে আমার জন্য সুবিধা, একসাথে যাওয়া আসা করতে পারবো। এইভাবেই বাঙালিরা এই ইংল্যান্ডে আসতে মানে ইংল্যান্ড না, অন্য আমেরিকা, অন্যান্য দেশে এই সূচনা। এটা পড়লে আপনি দেখবেন এই কাহিনীগুলোই আপনি পাবেন। বিলাতে বাঙালির যে উৎস সন্ধান, তো আপনি এখানে প্রথম কাকে বলতে চেয়েছেন ইংল্যান্ডে এসেছেন বাঙালি? প্রথম তো লস্কর। এই যে আমি বললাম যে 1715 সালে এই ঘটনা, প্রথম তো লস্কররাই আসা যাওয়া করতেন সাধারণত। আমার ইংল্যান্ড থেকে তখন তো এই পালতোলা জাহাজ ছিল, ইঞ্জিন আবিষ্কার হয় নাই তখন। এখান থেকে যারা ব্যবসার জন্য যেতেন, যাওয়ার সময় অনেক লোক মারা যেত, কারণ এরা এই আবহাওয়ার সাথে মানে না এই পরিচিত না, তো অনেকে মারা যেত। যখন তারা ইংল্যান্ডে পৌঁছতো, ইয়েতে পৌঁছতো, তারপরে উপেক্ষা করতো, মৌসুমি বায়ু যখন এদিকে আসতো তখন তারা আবার নাওটা মানে জাহাজটা ছাড়তো। তো ওইখানে লস্করের দরকার। তো লস্কর হলে লস্কর কোথায় পাবে? তখন বাঙালি, বিশেষ করে বাঙালি মুসলমান, কারণ হিন্দুদের সাগর পাড়ি দেওয়া, ভারত সাগর অর্থাৎ কালাপানি পাড়ি দেওয়া ছিল নিষেধ। তখন বাঙালি মুসলমানদেরকে তারা কী করতেন? এমপ্লয় করতেন। তো এরপরে তারা এখানে আসতেন, আসার পরে আবার 6 মাস এখানে থাকতেন, আবার যেতেন। অনেকেই কিন্তু এখানে ওই সময়ই অনেকে আবার বিয়ে শাদী করে থেকে গেছেন। যেমন ওই যে আমরা প্রথম যে ভদ্রলোকের নাম জানি ইন্ডিয়ান রেস্টুরেন্ট ব্যবসার প্রতিকৃতি হিসাবে, দীন মোহাম্মদ। তো দীন মোহাম্মদের যে
দীন মোহাম্মদ প্রথম ব্যক্তি যিনি ইংরেজিতে তার আত্মজীবনী প্রকাশ হয়েছে এই দেশ থেকে। তার নাতি ভদ্রলোকের নামটা কি, ওই যে আমরা স্টেথোস্কোপ ব্যবহার করি, এটা তার আবিষ্কার। আচ্ছা, আমরা যে শ্যাম্পুটা ইউজ করি, এই শ্যাম্পুটা তো ইংল্যান্ডের মানুষ জানতো না এটা কি। এটা হচ্ছে ইন্ডিয়ান চ্যাম্প। হ্যাঁ, এই ইন্ডিয়ান চ্যাম্পটারই উন্নত ওই ভদ্রলোক এখানেই তার ওই যে তিনি প্রথম এই সোনাবাদ চালু করেন, এবং সোনাবাতে কিন্তু অনেক বড় বড় লোকরা যেত, ওইখানে তিনি এই চ্যাম্পটা ব্যবহার করতেন। এই চ্যাম্পেরই উন্নততর সংস্করণ হচ্ছে শ্যাম্পু। এই ধরনের বহু জিনিস আমাদের বাঙালিরা এখানে দিয়েছেন। হ্যাঁ, তো এটাও আপনি পাবেন এখানে, এই 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 আমার বইয়ের মধ্যে আছে, আরও আছে অনেক কিছু। একজন আমরা জানি যে প্রথম বাঙালি যিনি এখানে মানে সিলেট থেকে এসেছিলেন, তার নাম হচ্ছে মোহাম্মদ সৈয়দুল্লাহ বা সৈয়দুল্লাহ। এই ভদ্রলোক কেন এসেছিলেন? ওই লিঞ্জির সময় আবার ঘটনা, ওই সময় একটা দাঙ্গা হয়। এই দাঙ্গার কাহিনী যদি আপনি পড়েন এখানে, আপনি অবাক হয়ে যাবেন। এই সিলেটে আমি বলি, আপনার বাড়ি হবিগঞ্জে, তো হবিগঞ্জে আগে আমরা জানতাম, আমি শুনেছি, আমি পড়েছি, আমি ইতিহাসটা জানতাম না যে ওইখানে আদালত ছিল হবিগঞ্জে, সুলতানশির ওইদিকে হ্যাঁ, ওইখানে ছিল। এটা কে করেছেন? অনেকে বলে যে নবাবী আমল থেকে হয়েছিল, আরো অনেক মুঘল আমলে হয়েছিল কেউ বলে। তো আমি জানতাম না এটা কিভাবে কি হলো। আমি যখন বিভিন্ন ঘাটাঘাটি করি, তখন দেখলাম যে ওইখানে ছিল, কিন্তু রবার্ট লিঞ্জি বারবার মানে কলকাতার কাছে বা ঢাকার কুটিয়ালের কাছে লিখতেছেন যে এটা সরিয়ে নেওয়া, সিলেটে আনা উচিত, কারণ এই আদালতটা সুলতানশিতে বা ওই হবিগঞ্জে থাকার ফলে আমাদের সমস্যা হচ্ছে, কারণ এই যে বিচারগুলো সঠিকভাবে হচ্ছে না, বা এই দূরত্বের জন্য অনেক লোক যেতে পারছে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সময়। কিন্তু হবিগঞ্জ সদরে, হ্যাঁ, জায়গাটার নাম হচ্ছে লক্ষ্মরপুর, এটা হবিগঞ্জ সদরে। আচ্ছা, জানি যেখানেই হোক, আমি তো ওখানে যাই নাই, তো আমার ব্যাপারটা হচ্ছে এখানে আমার কিউরিয়াসিটি হচ্ছে যে কোথায় ছিল, কেন ছিল। তারপরে দেখা গেল যে না, এটা কিন্তু শুধু সিলেটের জন্য না, সিলেট এবং ঢাকার কিছু অংশকে নিয়ে এই আদালতটা ইংরেজ আমলেই প্রতিষ্ঠিত হয়, আর আগে ছিল না। এটা কিন্তু সিলেটের মানুষ জানে না, এটা পড়ে জানবে কত তারিখ থেকে আরম্ভ হয়েছিল এবং কতদিন পর্যন্ত ছিল। ঘটনা হলো, মেন ঘটনাটা সেটা না, মেন ঘটনাটা হলো সিলেটে যখন দাঙ্গা হয়, এই দাঙ্গার খবর প্রকাশের সঙ্গে সঙ্গে মানে যখন রবার্ট লিঞ্জি এটা কলকাতায় জানান, তখন ওয়ারেন হেস্টিংস সাথে সাথে কি করতে হবে, নানা মানে সৈন্যবাহিনী পাঠানো, সব কিছু মানে এত ভীত হয়ে গেছিলেন যে না জানো কি ঘটে গেছে। তো এই ঘটনার পরেই ওই যে হবিগঞ্জের আদালতটা চলে আসে সিলেটে। মানে এত এই যে মহরম, তার উনি বলছেন যে মহরমের বিদ্রোহ, কিন্তু আসলে এটা ছিল ব্রিটিশ বিরোধী বিদ্রোহ, এবং বিদ্রোহটা যাতে মানে সামাল দেওয়া যায় এবং যে কোনো ধরনের আইনি ব্যবস্থা সঠিকভাবে না যে যার ধরুন হবিগঞ্জ থেকে এটাকে নিয়ে আসা হয় সিলেটে। এবং চিন্তা করে একটা ঘটনা, সামান্য একটা ঘটনা, এটা কিন্তু খুব ক্ষুদ্র ঘটনা। তো এই ঘটনায় যারা মারা যান, একজন লোক আহত হন, এবং ওনার ছেলের নাম সৈয়দুল্লাহ। উনি ছোট ছিল, উনি পাহাড়ের উপর থেকে দেখছিল কি ঘটনা ঘটতেছে। বড় হয়ে ওই ভদ্রলোক তার পিতার প্রতিশ্রুতি নিতে জাহাজের পার্সার বা ওই যে খালাসি হয়ে সে ইংল্যান্ডে এসে বিভিন্ন জায়গায় খুঁজে যে ভদ্রলোককে পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও পায়নি। তারপরে সে স্কটল্যান্ডে গিয়ে একদিন সকালে বাইরে বের হয়েছে, এই সময় দেখে যে একজন লোক ঘোড়ায় চড়ে যাচ্ছে। তাকে দেখে সে চলে ওইদিকে আসে, সে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়? তো সে তো বললো যে আমার বাড়ি ভারত বা ইন্ডিয়া। না, তোমার মুখের ভাষা বলতেছে তোমার বাড়ি অন্য কোথাও, মিথ্যা বলছো কেন, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি সিলেট বা এই ধরনের একটা কিছু। তো সে বলে যে আমি কিভাবে জানবো, আমি তো এত দূরে একজন লোক আমাকে এইভাবে চিনতে পারবে, আমি তো যেটা চিন্তাও করতে পারিনি। তারপরে আলাপ আলোচনা হয়, এবং সে কেন এখানে, সে বললো যে আমি
ওই মিস্টার স্মল একজন যিনি ছিলেন ক্লাসে ছিলেন, পাদ্রী ছিলেন, তার ছেলের মানে ইয়ে হয়ে সে ওইখানে গেছে। তারপরে কথা প্রসঙ্গে উঠে যে একজন সে যাওয়ার কারণটা হলো যে একজন ভদ্রলোক আমাদের দেশে কালেক্টর ছিলেন, তার সময় আমার এই ঘটনা ঘটে এবং আমার পিতা মারা যান, এবং আমি এই লোকটাকে খুঁজছি, আমি কোথাও পাচ্ছি না, ইংল্যান্ডে কোথাও পাচ্ছি না। এই তিনি তার পরিচয় দেন, এই লম্বা কাহিনী। আমি এটাই আমরা ধরে নেই এই যে এই ভদ্রলোক এই প্রথম সিলেটের মধ্যে, মানে লস্করের বাইরে, কিন্তু আসলে তা না। তারও আগে যিনি এসেছিলেন তার নাম হচ্ছে নিয়োবি, আসলে একজন মহিলা সিলেট থেকে আসেন এবং এই ইংল্যান্ডে আসেন। উনি নিয়োবি তার প্রকৃত নাম না, এটা ছদ্মনাম। উনি কোন হিন্দু না মুসলিম না অন্য কোনো মহিলা এটা উল্লেখ করা নাই, কারণ তাকে একজন ভদ্রঘরের মহিলা, এই জন্য এটা গোপন রাখা হয়েছে। উইলিয়াম রবিনসন করে একজন ভদ্রলোক তখন শিক্ষা বিভাগের বড় কর্তা ছিলেন, উনি ওই মহিলাকে ইংল্যান্ডে নিয়ে আসেন। কারণ এটা হচ্ছে কারণটা আমরা জানি না, কিন্তু আসার আগে তার পিতার সাথে একটা চুক্তিনামা হয় যে সে যদি আবার ফেরত যায় তাকে সসম্মানে ঘরে রাখবেন, মানে জায়গা দিবেন, এবং এইভাবে এই মর্মে একটি চুক্তি হয় এবং তাকে নিয়ে আসে। এই সময় আরো দুজন মহিলা আসে, একজন উইলিয়াম, একজন হান্না, একজন একটা নাম। তো ওরা তার ছেলে মেয়েদেরকে দেখাশোনা করার জন্য আসে। ওই মহিলা আসার পরে এখানে উনি তাকে মাড্রা মেকিং, ওই যে জাজর টাজর এটা ইয়ে করা, বিভিন্ন জায়গা দেখান এবং যাওয়ার সময় খুব ভালো উন্নত মানের কাপড় চোপড় দিয়ে তাকে সসম্মানে দেশে পাঠান। এই চিঠিটাও দেন আর কি, ওই চিঠি বা চুক্তিপত্রটা। যাওয়ার এরপরে তার কলকাতার একজন তার এক বন্ধুকে লেখেন যে এই নিয়োবি যদি তার ঘরে ফিরে যেতে চায় তাহলে তাকে যেন 500 রুপি দিয়ে সসম্মানে গড়ে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। যদি না যেতে চায় তাহলে কোনো ভদ্র ইংরেজ মহিলার সাথে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আপনি জানেন যে সেই সময় যার 500 টাকা, এর অনেক পরে, নট সেই সময়, অনেক পরে 500 টাকা সদর খাজনা যা ছিল সে ছিল জমিদার, অর্থাৎ এত টাকা দিয়ে ওনাকে এইভাবে দেওয়া হয়েছে। কিন্তু আমি জানি না কেন, মানে উনি যেহেতু শিক্ষা বিভাগের হয়তো তার ছাত্রী হবে, কোনো একটা কারণ আছে, এটা কিন্তু উল্লেখ নাই। তো এই ভদ্র মহিলাই প্রথম ছিলেন, তার নাম আমরা জানি না, কিন্তু সদ্য নামটা হচ্ছে নিয়োবি। তো এরকম বিভিন্ন জিনিস আপনার এই বইয়ের মধ্যে আছে, চমৎকার। হ্যাঁ, আপনার আশা করি যে আপনার এই বই প্রবাসী বাঙালিদেরকে আরও সমৃদ্ধ করবে। এবং আপনার কি আগামীতে প্রকল্প কি? আমার প্রকল্প হয়েই গেছে, মানে দুটা বই পাইপলাইনে আছে আর কি। একটা হয়তো 1-2 সপ্তাহের মধ্যে বের হবে, এটা হচ্ছে সিলেটের ইতিহাস ব্রিটিশ আমল। আমি দেখলাম যে সিলেটে শ্রী অচ্যুতচরণ চৌধুরীর পরে আরো 2টা বই প্রকাশিত হয়েছে, কিন্তু এই অচ্যুতচরণ চৌধুরীর যে বলয়টা এটাকে ব্যাদ করে কেউ বের হতে পারছে না, ওই ঘুরে ফিরে ওই জায়গায় আছে। তো আমার ইচ্ছা হলো যে আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি এই ইংল্যান্ডের বাইরে যাব না, আমি আমার ইংল্যান্ডের বাঙালি কমিউনিটিকে নিয়ে লিখবো। এবং মোটামুটি আমি প্রত্যেকটা সাবজেক্ট, যেমন বিলাতে বাংলার ইতিহাস, বিলাতে বাংলার রাজনীতি, বিলাতে সাহিত্য সংস্কৃতি চর্চা, বিলাতে বাঙালি অভিবাসন, এই ধরনের বিলাতে বঙ্গবন্ধু, এটা একটা বই আমার বের হওয়ার পথে, এটা হচ্ছে বিলাতে বঙ্গবন্ধু বাংলার স্বাধীনতা, মানে বিলাত কেন্দ্রিক সব কিছু নিয়ে। হঠাৎ করে বিলাত এবং বাঙালি, এইটাই বাঙালিটাই নেই। কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে সিলেটের তো আমি যতই খুঁজি না কেন, বাংলাদেশের ইতিহাসে আপনার আব্বার বইটা আমি এখনো পড়ছি, এই একটু আগেই পড়েছি ওখানে, ওই যে স্বাধীনতা এই কিন্তু আপনি দেখবেন যে সিলেটের কোনো ঘটনা নাই, কোনো ঘটনা বাংলার ইতিহাসে নাই। অনেকে মনে করে আমরা আসামি, অনেকে মনে করে আমরা সেই, মানে আমাদের আইডেন্টিটির ক্রাইসিসটা রয়ে গেছে। কারণ প্রায় 78 বছর আমরা
আসামে ছিলাম। আসলে তো আমরা ঢাকা ঢাকা বিভাগের লোক। ঢাকা বিভাগের একটা জেলা হচ্ছে সিলেট, আপনি ইয়ে থেকে প্রথম থেকে দেখবেন। তো আমার ইচ্ছে হলো যে এই জিনিসটা আমি লিখি এবং মানুষ জানুক যে আমরা কি, বাংলার ইতিহাসের সাথে আমাদের সম্পর্কটা কি। আমরা এমনি লিখতেছি, আমরা নিজেরাই দেখবেন, আমরা নিজেরাই অনেকেই দেখবেন এখন আসামটা গড়। তবে আরেকটা জিনিস আছে কিন্তু, যখন প্লেট ভারত উপমহাদেশের প্লেট যখন মেইন প্লেটের সঙ্গে ধাক্কা খায়, তখন বলা হয় বিশেষ করে চুনারগড় থেকে ওই অঞ্চলটা হচ্ছে গিয়ে মেইন প্লেটে, বাকি প্লেটটা স্লাইড ইন করছে, মানে বাংলাদেশ বা ঢাকা বিভাগটা স্লাইড ইন করছে মেইন প্লেটের সঙ্গে। তো আপনার যে কথা যে সিলেট অরিজিনালি ঢাকা বিভাগের অংশ, সেখানে কি দ্বিমত পোষণ হচ্ছে না? না, দ্বিমত তো মানুষের মাইগ্রেশনের ইয়েটাই হচ্ছে এদিক এদিক। এর আগে যদি আপনি জান, আমরা কামরূপের অধীনে ছিলাম, তারপরে আমরা মানে ত্রিপুরার সাথে ছিলাম। হ্যাঁ, এইভাবে তো বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদের চলাফেরা হয়েছে। এরপরে আমরা আবার চট্টগ্রামে ছিলাম, চট্টগ্রাম বিভাগে, তারপরে আমরা এখন সিলেট বিভাগই হয়ে গেছে। তো এটাই থাকবে, এটা তো আপনি দুনিয়ার ইতিহাস না। ভৌগোলিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস দুটো এক না। ভৌগোলিক ইতিহাসে বলতেছে যে সিলেট হচ্ছে গিয়ে সবচেয়ে পুরাতন অংশ বাংলাদেশ। আপনারটা ঠিক আছে, আমি কিন্তু আমার এই যে ফোকাসটা, আমরা আসাম বলতে যে জিনিসটা বুঝি, আসাম আর বাঙালি কিন্তু ভিন্ন ব্যাপার। কারণ একেবারে কাছাড় পর্যন্ত আমরা কিন্তু বাংলাভাষী, আবার আসাম যারা তারা কিন্তু বাংলাভাষী না, তারা কিন্তু বাঙালিও না, আমরা কিন্তু বাঙালি। আসামের যে লোকরা, যে তাদের গঠনও আলাদা, তাদের কালচারটা আলাদা। আমাদের ঘরবাড়ি যেভাবে, তাদের ঘরবাড়ি তারা পেগুডা স্টাইলের ঘরবাড়ি, তাদের আলাদা কালচার। এবং সিলেটকে যে আবার নেওয়া হলো, কারণ কি? কারণ হচ্ছে এই আসামটা শাসন করতে হলে ওরা ইংরেজি জানে না, ওরা ফার্সি জানে না, যেহেতু ফার্সি তখন রাষ্ট্রভাষা ছিল, ফার্সি জানে না, ইংরেজিও জানে না, বাংলাও জানে না। এখন এদের সাথে কমিউনিকেট করা যাবে কিভাবে? এই সিলেটকে নিয়ে সংযুক্ত করা হলো এবং 1824 সাল থেকে আসামের রাষ্ট্রভাষা ছিল বাংলা। এই সিলেটিদের কারণেই তো আমাদের এই দিকে যাওয়ার কারণ হচ্ছে। আচ্ছা, এরপর থেকে দেখেন, যখন 1874 সালে যখন সিলেটকে আসামের সাথে যুক্ত করা হলো, এরপর থেকে 1947 সাল পর্যন্ত একেবারে শেষে গোপীনাথ বরদলৈ ছিলেন প্রধানমন্ত্রী, নতুবা প্রধানমন্ত্রী তো বাঙালিরা, মন্ত্রীরা বাঙালিরা, যত কিছু করেছে সব বাঙালিরা। তো এই যে একটা সমৃদ্ধ ইতিহাস আমাদের আছে অবশ্যই, কিন্তু আমরা অসমিয়া না বা আসামি না, আমরা বাঙালি, এটাই বলতে চাচ্ছি আমি। ওকে, আর আমরা অন্যদিন এ ব্যাপারে আলাপ হবে। এতক্ষণ আমরা ফারুক আহমেদের বিলাতে বাঙালি অভিবাসন নিয়ে কথা বললাম। আমরা জানতে পারলাম ফারুক ভাইয়ের অভিমত এবং আমাদের বাঙালি বিলাতে আমাদের ইতিহাস সম্পর্কে কে প্রথম এসেছিলেন, ফারুক ভাই বা ফারুক আহমেদের অভিমত অনুযায়ী। আশা করি আপনারা সমৃদ্ধ হয়েছেন এই আলোচনা থেকে, এবং আমরা ফারুক আহমেদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। ধন্যবাদ।